দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠান এটিএন বাংলার ডক্টর স্টেজ। আজকে আমরা কথা বলবো সমসাময়িক একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ডেঙ্গু কিংবা ডেঙ্গি জ্বর। আজকে আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসক প্রফেসর এম.এ. হাসান চৌধুরী। তিনি সাবেক বিভাগীয় প্রধান এবং অধ্যাপক অফ মেডিসিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল। বর্তমানে তিনি কনসালটেন্ট ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল এবং পার্ক ভিউ হসপিটাল লিমিটেড। যথারীতি সঞ্চালনায় আমি ডাক্তার সাগরিকা শারমিন আছি, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা প্রফেসর এম.এ. হাসান চৌধুরীর কাছ থেকে আজকে আমাদের যে বিষয়, সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় ডেঙ্গু কিংবা ডেঙ্গি জ্বর, সে সম্পর্কে জেনে নিই। স্যার, প্রথমে আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে ডেঙ্গু কিংবা ডেঙ্গি জ্বর এটা বলতে আপনি কি বোঝেন, বা আপনার সাধারণ দর্শককে কি বুঝবে কখন? আসলে ডেঙ্গু জ্বরটা হলো একটা ভাইরাসজনিত জ্বর। আমাদের দেশে যেমন টাইফয়েড, ম্যালেরিয়া আছে, কোনোটা ভাইরাস, কোনোটা ব্যাকটেরিয়া, কোনোটা প্যারাসাইটিক ডিজিজ। ডেঙ্গু জ্বরটা হলো ভাইরাসজনিত জ্বর। এটা 4 ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে: টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এবং এটা দেখা যায় 2000 সাল থেকে বাংলাদেশের ডেঙ্গু প্রকোপ শুরু হয়ে গেছে। যদিও এটা পূর্বে ঢাকা ফিভার নামে 1964 সালে বাংলাদেশে প্রথম এটা আবির্ভাব হয়। পরবর্তীতে আমরা এটা পুনরাবির্ভাব হয় 2000 সাল। আমি এখন একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি একটা ইতিহাস বললেন, বাংলাদেশে এটা অনেক আগে থেকে শুরু, তো এটা একটা নিশ্চয়ই সংক্ষিপ্ত ইতিহাস আছে। তো আপনি কি বলবেন কিভাবে এর প্রাদুর্ভাবটা মানে বর্তমান সময়ে এত বেশি বেড়ে গেল এবং এটা খুব আতঙ্কের একটা নাম হয়ে গেল? আসলে ডেঙ্গু জ্বর বুঝতে হলে আমরা ডেঙ্গু জ্বরের বাহককে বুঝতে হবে। ডেঙ্গু জ্বরের বাহকটা হলো আমাদের মশা। সাধারণত এটা এডিস মশা বলি আমরা। এডিস মশার বাহিত জ্বর। কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীকে যদি এডিস মশা কামড়ায়, তখনই এটা সংক্রমণ হইতে পারে ওই ব্যক্তির দেহে। এবং এটা হওয়ার পিছনে কারণটা হলো, দেখা যাচ্ছে আমাদের এডিস মশাগুলি সাধারণত দেখা যায় আমাদের ঘরের আশেপাশে, যেখানে খালি পাত্র থাকে, পানি জমা থাকে, অথবা ঘরের ভিতরে যদি আমাদের ফুলের টব থাকে, বা ফ্রিজের নিচে আমরা যে কন্টেনারগুলি রাখি, ওখানেই সাধারণত পানি জমা থাকলেই ওখানে এডিস মশার পুনর্ভাব, ওখানে প্রকোপ দেখা দেয়। এবং এই জন্য এখন আমাদের পরিবেশটা অনেকটা, আমরা বলবো এটা পরিবেশের কারণে আমাদের বেশি হচ্ছে এখন আমাদের দেশে। আমরা এই ব্যাপারে আরও সচেতন হওয়া লাগবে, যাতে এই মশার বংশ বিস্তারটা না হয়। আমার মনে হয় স্যার যে আমাদের এখন যেটা দেখা যায়, ছাদের মধ্যে অনেকে বাগান করেন এবং বিভিন্ন ভাঙা টব। আপনি ঠিকই বলছেন। আসলে কনস্ট্রাকশন বিল্ডিং, এটা দেখা যায় অনেক বড় সারফেস এরিয়া। তো যখন কনস্ট্রাকশন হয় বিল্ডিং, তখন ওখানে ছাদ যখন আমরা তৈরি করি বা ছাদের পরে ওইটাকে পানি দিয়ে একটু করা হয়, যাতে কিউরিং বলে আমরা এটা। ওই সময় বিশাল একটা এরিয়া জুড়ে পানির লেয়ার থাকে এবং ওখানে ওপেন স্পেস থাকে, ওখানে মশার অনেকভাবে এটা প্রজনন হয় এবং মশা খুব রেপিডলি ওখানে গ্রো করে। স্যার, এখানে তো নিশ্চয়ই একটা সাইকেল আছে, মানে এডিস মশা কামড়ানো মাত্রই তো এটা হওয়ার কথা না, একটা সাইকেল। যেটা এটা আসলে 2 ধরনের সাইকেল আছে। একটা হলো মশার শরীরে, আর একটা হলো মানব দেহের মধ্যে। মশারটা থেকে যেমন হয়, এটা ফিমেল মস্কিটোদের যখন ডিমটা বের হয়, তখন ওইটা লার্ভা হয় এবং লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশা হয়। আবার এই মশাটা মানব শরীরে ঢোকার পরেই আস্তে আস্তে ওই আমাদের যে এই সাইকেলটা পূর্ণ করে, এবং ভাইরাসটা আলটিমেটলি আরেকটা, যখন মশা কামড় দেয়, তখন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি থেকে আরেকটা নতুন ব্যক্তির কাছে এটা চলে যায়। ডেঙ্গু জ্বর সাধারণত জর্জরিত বিভিন্ন সিজনে হয়ে থাকে। শীতের সিজনেও আমাদের বাচ্চাদের, আমাদের বড়দের ইভেন জ্বর হচ্ছে। তো আপনি এই ডেঙ্গুর জ্বরটাকে কি কি লক্ষণ দেখে আমরা আলাদা করে বুঝবো? ডেঙ্গু জ্বরটা আসলে আমাদের যে সাধারণ জ্বরগুলি আছে আমাদের দেশে, টাইফয়েড বা ম্যালেরিয়া বা আমরা অন্য ভাইরাস জ্বরের মতোই প্রথম দিকে মনে হবে, এবং প্রচণ্ড জ্বর থাকে, 103, 4, 5 পর্যন্ত জ্বর উঠতে পারে, শরীরে প্রচণ্ড ব্যথা থাকে। এটা একটা ডেঙ্গুর বিশেষ বৈশিষ্ট্য আমরা বলতে পারি। সারা শরীরে ব্যথা থাকে, ইভেন কি চোখে আই পেইন থেকে হেডেক থাকে।
তো ওই সময় আমরা আমাদের যখন এরকম সিজনে এরকম ফিভার হবে, আমরা অবশ্য অন্য জ্বরের মতো ডেঙ্গু জ্বরকে আমরা আমাদের ডায়াগনোসিস বলি, ওইটা আমরা ধরে নেব যে এটা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আগে এই সুবিধাটা ছিল না। এখন আমাদের যে সুবিধা, জ্বরের প্রথম দিনে যদি আমরা ডেঙ্গু টেস্টটা করি, বিশেষ করে অ্যান্টিজেন টেস্ট, আমি বলবো এটাকে বলা হয় ডেঙ্গু NS1 টেস্ট, নন স্পেসিফিক অ্যান্টিজেন 1 টেস্ট। এটা দিয়ে আমরা প্রথম দিনেই কিন্তু আমরা ডেঙ্গু রোগটা ডায়াগনোস করতে পারি। সুতরাং আগে কিন্তু আমরা 7 দিন আগে ডায়াগনোস করতে পারতাম না, কারণ তখন অ্যান্টিজেন টেস্টটা আমাদের দেশে ছিল না। কিন্তু এখন অ্যান্টিজেন টেস্ট অ্যাভেলেবল এবং খুব সহজে এটা কয়েক ঘন্টার মধ্যে ডায়াগনোস করা যায়। তাহলে আপনি স্যার, আপনার পরামর্শ হলো যদি জ্বর হয় সেক্ষেত্রে আমাদের সাবধানতার জন্য NS1 টেস্টটা প্রথম দিন করে ফেলা উচিত। তাইলে আমরা অতি সহজে এটা রোগ নির্ণয় হবে, আগে থেকে সাবধান হওয়া যাবে। ধরেন স্যার, কারো জ্বর হলো, তিনি ফার্স্ট দিন করলেন NS1 টেস্ট, উনি ডায়াগনোসড হলো ডেঙ্গু, তাতে কি সুবিধাটা হবে, যে উনি কি বেনিফিট পাবেন? না, আপনি ঠিকই বলছেন। এটা কিন্তু আমাদের শুধু রুগীরা না, আমাদের ডাক্তারদেরকে এই ব্যাপারে সচেতন হওয়া লাগবে। আমরা সবসময় জ্বর হলে প্রথম মনে করি টাইফয়েড জ্বর বা ম্যালেরিয়া জ্বর বা সর্দি ভাইরাল জ্বর। আমাদের ডেঙ্গু এখন থেকে আমাদের সবসময় অ্যাকুইট ফিব্রিল ইলনেস, মানে হঠাৎ করে যাদের জ্বর হয় তখন ডেঙ্গুকে আমাদের ডায়াগনোসিস রাখতে হবে। এবং এটা আমরা অন্যান্য টেস্টের প্রথম দিনে একটা আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করে ফেলবো। এটাতে দেখা যায় ডেঙ্গু জ্বরের একটা হলো, এটা যেহেতু ভাইরাস জ্বর, এখানে আমাদের যে ব্লাড কাউন্টটা সাধারণত বাড়ে না, বরং এখানে অনেকটা নিচের লেভেলে থাকে বা নর্মাল থাকে। এবং এটা দেখে আমরা কিন্তু একটা আগে থেকে অনুমান করতে পারি এই ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনাটাই বেশি। পাশাপাশি প্ল্যাটেলেট কাউন্টটা আমাদের করা লাগে, যাতে এটা আমরা একটা বেসলাইন আগে থেকে জানা থাকলে সুবিধা। আর আমরা তো NS1 করে কনফার্ম হতে পারবো। তবে কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এখন NS1 নেগেটিভ আসতে পারে, কিন্তু NS1 নেগেটিভও ডেঙ্গু হইতে পারে। এটা একেবারে 100% বলা যাবে না, কারণ যেহেতু এটা অ্যান্টিজেন টেস্ট। এই জন্য শারীরিক লক্ষণ যেমন জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা ছাড়াও কোনো ক্ষেত্রে বমিও হতে পারে। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র GEC মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. তারপর ডায়রিয়াও হতে পারে এবং অনেক সময় দেখা যায় কাশিও হতে পারে। এই জন্য আমাদের ডেঙ্গু জ্বরের সাথে অন্য জ্বর যেমন অন্য লক্ষণগুলি কিন্তু ডেঙ্গু জ্বরের সাথে অনেকের পছন্দ দেখা যায় ব্রেন ইনফেকশন হয়, এনকেফালাইটিস বলে, এটাও ডেঙ্গু জ্বর আসতে পারে, যদিও এটা খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণগুলি বেশি দেখা যায়। সুতরাং এই লক্ষণগুলি আমরা দেখি, সাথে সাথে আমরা রুগীরাও সতর্ক হবে এবং আমাদের ডাক্তাররাও যদি সতর্ক থাকে এবং
পরীক্ষা নিরীক্ষা করা যায় তাহলে আমার মনে হয় রোগ নির্ণয় খুবই সহজ হয়। এবং আর্লি রোগ নির্ণয় করার একটাই উপকারিতা, সেটা হলো রোগটা যদি আমরা সন্দেহ করি তাহলে আমাদের দেখা যায় কমপ্লিকেশনগুলি কম হয় না, রোগীরা সচেতন হয়ে যায়। আমরা ডেঙ্গু জ্বরের যে সমস্ত চিকিৎসা পদ্ধতি আছে এগুলি আর্লি থেকে আমরা শুরু করতে পারি এবং টাইম টু টাইম রোগীকে মনিটর করা সম্ভব হয়। তাহলে ডেঙ্গু যে সমস্ত জটিলতা হয় এগুলি অনেকাংশে প্রিভেন্ট করা যায়। পাশাপাশি আমরা মৃত্যু প্রিভেন্ট করতে পারি যদি আমরা আগে ভাগে ডায়াগনোসিস করা যায়। জ্বরের কিছু ইনকিউবেশন পিরিয়ড বা সাথে সাথে মশা কামড় দেওয়ার সাথে সাথে তো আর জ্বর হচ্ছে না, এই যে ইনকিউবেশন পিরিয়ড বা এটা 5 থেকে 7 দিন মশার কামড়ের 5 থেকে 7 দিন পরেই জ্বরটা আসলে শুরু হয়। এটা অনেক সময় কাপুরি দিয়েও শুরু হতে পারে। আরেকটা বিষয় হলো আসলে ডেঙ্গু একজনের হয় না, একই বাসায় একই পরিবার অনেকে একসাথে এফেক্ট হতে পারে। আশেপাশের যারা বাসা বাড়ি আছে ওদেরও এক প্রতিবেশী ওদের হতে পারে। এই জন্য একটা লোকালিটিতে দেখা যায় আসলে ডেঙ্গু জ্বর হলে কোনো একটা পকেট থেকে অনেক জ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়, একই জায়গায় আশেপাশে অনেকের জ্বর থাকে। কারণ ডেঙ্গুর যেখানে এই এডিস মশাগুলি তৈরি হয় সে তাদের যে প্রোডাকশন হচ্ছে ওই জায়গাটা আরো অনেক লোককে এফেক্ট করে এবং মানে সোর্সটা যেখানে তার আশেপাশে অনেক আক্রান্ত থাকতে পারে। আরেকটা বিষয় হলো খুব অল্প পরিমাণ পানিতে কিন্তু এই মশাটা জন্মায়। যেমন 1 চামচ পরিমাণ পানিতে বলা হয় ডেঙ্গু মশা আসলে জন্মাতে পারে। আসলে ব্যাপারটা হয় কি, ডেঙ্গুর ডিমগুলি যখন আমাদের পাত্রে খালি পাত্রে বা যেগুলি পরে আছে বাইরে আশেপাশে টায়ার বা টিন কৌটা যেগুলো ওপেন থাকে এখানে মশার ডিমটা পারে। তারপর দেখা যায় যখন বৃষ্টি হয়, আসলে ডেঙ্গুটা দেখা যাচ্ছে এটা বর্ষাকালে বেশি হয় এবং পোস্ট মনসুন এবং পোস্ট মনসুন বর্ষা এবং বর্ষার পরবর্তী সময়ে তখন বৃষ্টি হয়, তখন এই ডিমটা পানির সংস্পর্শে খুব দ্রুত লার্ভাতে পরিণত হয় এবং এটাতে মশা গ্রো করে। এই জন্য আমরা ডেঙ্গুর সংক্রমণটা দেখি বেশিরভাগ বর্ষাকালে। তবে আমাদের দেশে এখন দেখা যায় মোটামুটি এই জানুয়ারি থেকে ডিসেম্বর এখনও কিন্তু কিছু কিছু ডেঙ্গু রোগী পাওয়া যায়, যদিও বেশি পাওয়া যায় আমাদের বর্ষার সিজনে, যেহেতু তখন মশার বংশবৃদ্ধিটাও বেশি হয়। এবার আমরা একটু আসি যে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করেন। সাধারণত কিছুটা আলোচনা হয়েছে এবং এই পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে এবং কি কি লক্ষণ দেখলে আপনারা একটা রোগীকে হসপিটালাইজ হতে বলবেন বা যেটা আপনি ঠিকই বলছেন। এখানে কিছু বলা হয় ওয়ার্নিং সাইন, যেমন ডেঙ্গু জ্বর সব ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির দরকার হয় না। অনেক ডেঙ্গু রোগী কিন্তু অ্যাসিমটোমেটিক, আমরা বলি কোনো লক্ষণ ছাড়া ডেঙ্গু ভাইরাস আক্রান্ত কিন্তু কোনো লক্ষণ নাই, এমনিতে ভালো হয়ে যায়। কিন্তু যাদের ওয়ার্নিং সাইন থাকে মানে একটা বিপদ সংকেত বলি, যেমন একটা উদাহরণ প্রচণ্ড পেট ব্যথা, প্রচণ্ড বমি হচ্ছে, তারপর দেখা যায় কোনো অর্গান ইনভলভমেন্ট জন্ডিস দেখা দিচ্ছে, ডেঙ্গুতে কিন্তু লিভার ইনভলভমেন্ট হয়, অথবা লিভার ফাংশন ডিস্টার্ব হয়ে গেছে, অথবা এমন রোগী যেমন যাদের ডেঙ্গুর সাথে যদি ডায়াবেটিস থাকে, ডেঙ্গুর সাথে যদি ওদের হাইপার টেনশন থাকে, কোমরবিডিটি যেটা আমরা যেগুলো হার্ট ডিজিজ থাকে, ডেঙ্গুর সাথে লিভার ডিজিজ থাকে, এবং যদি ওবেস পিপল হয়, বয়স্ক মানুষ হয়, ইভেন কি বাচ্চা খুব অল্প নিউনেট এক্সট্রিম ওবেস, তারপর দেখা যায় প্রেগন্যান্সি যদি থাকে, এই সমস্ত কন্ডিশনে আমরা অবশ্যই যদি ক্যান্সার রোগে আক্রান্ত থাকে আমরা ডেঙ্গু জ্বরই কিন্তু আমরা রোগীকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য সাধারণত বলে থাকি, কারণ এদের কমপ্লিকেশন ঝুঁকির মাত্রাটা অনেক বেশি। আর এছাড়াও আমরা যদি দেখা যায় কোনো রোগীর কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ বলা যায় চোখে রক্ত উঠে গেছে বা নাক থেকে রক্ত যাচ্ছে বা দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে, অথবা চামড়ার নিচে রক্ত জমাট বেঁধে যায়, অথবা দেখা যায় কালো পায়খানা হচ্ছে বা রক্ত বমি হচ্ছে, তখনই কিন্তু আমরা রোগীকে আমরা সাথে সাথে হাসপাতাল, এগুলিকে বলা হয় ওয়ার্নিং সাইন। অথবা দেখা যায় কোনো রোগীর ব্লাড প্রেশার রেকর্ড করা, ব্লাড প্রেশার খুব কমে গেছে, যেমন হাইপোটেনশন হয়ে গেল, তখন আমরা রোগীকে সাথে সাথে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য উপদেশ দিয়ে থাকি। ডেঙ্গুর 2 ধরনের পরীক্ষা আছে, একটা হলো ডেঙ্গু রোগ প্রমাণ করার জন্য পরীক্ষা, আর একটা হলো ডেঙ্গু রোগের জটিলতা দেখার জন্য পরীক্ষা। আর রুটিন পরীক্ষার মধ্যে আমরা যেটা বলি কমপ্লিট ব্লাড কাউন্ট বা টোটাল ব্লাড কাউন্ট। একটা জিনিস আমরা যারা ফিজিশিয়ান আমাদেরকে একটা জিনিস সতর্ক থাকতে হবে, আমরা যাতে ব্লাড রুটিন ব্লাড এক্সামিনেশন এই কথাটা না লিখি, এটা আমরা সবসময় বলে থাকি, কারণ রুটিন
এক্সামিনেশন যদি ব্লাড রাখা হয় তাহলে প্ল্যাটেলেট কাউন্টটা আসলে প্যাথোলজিস্টরা দেন না। এই জন্য আমরা ডেঙ্গু আসার পর থেকে গত 20 বছর ধরে দেখা যায় আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বা ফুল ব্লাড কাউন্ট লিখে থাকি, তাহলে কিন্তু WBC, RBC এবং প্ল্যাটেলেট কাউন্ট তিনটে একসাথে চলে আসে। তাহলে আপনার যদি কেউ যদি ফিজিশিয়ান সতর্ক নাও থাকে কিন্তু ব্লাড কাউন্টটা দেখে অনেক সময় প্ল্যাটেলেট কাউন্টটা দেখেও আমরা দেখা যায় ডেঙ্গুর সন্দেহের তালিকায় চলে আসে। এটা একটা পরীক্ষা। সেকেন্ড পরীক্ষা হলো আমাদের লিভার ফাংশন টেস্ট। আমরা প্রায় সময় দেখা যায় ডেঙ্গু রোগীদের লিভার ফাংশন টেস্টটা অ্যাবনর্মাল হয়, যেমন দেখা যায় ওদের HGBT বলে একটা টেস্ট আছে, ALT, এগুলি দেখা যায় বেড়ে যায়, ইভেন কি বিলিরুবিনও বেড়ে যেতে পারে। সুতরাং ওইটাও আমাদের পাশাপাশি করে নিতে হবে, কারণ কারো যদি দেখা যায় সিমটম ছাড়াও জন্ডিস না হয়ে যদি কারো HGBT 1000 বেশি হয় তাহলে আমরা এটাকে সিভিয়ার ডেঙ্গু বলে থাকি আমাদের অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুসারে। সুতরাং এই পরীক্ষাটা আমাদের করতে হবে। আরও কিছু পরীক্ষা করার দরকার হয় যদি রোগীর অতিরিক্ত বমি হয়, তা আমরা আবার লবণের ঘাটতি দেখা দিচ্ছি কিনা, যেটাকে আমরা ইলেকট্রোলাইট বলি। তাছাড়া আমাদের রেনাল ফাংশন, কিডনি ফাংশন, ক্রিয়েটিনিন এগুলিও দেখা যেতে পারে। এবং অনেক সময় ডেঙ্গু তো আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা হলো ডেঙ্গু ফিভার, যেখানে কোনো ধরনের কমপ্লিকেশন থাকে না, রোগী হাসপাতালেও ভর্তি হওয়া লাগে না এবং রোগী বাসায় থেকে রেস্টে থেকে রোগী ভালো হয়ে যায়। কিন্তু আরেকটা গ্রুপ আছে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। আসলে এটা একটা মিসনোমার, বলা হয় সবসময় যে ডেঙ্গু হ্যামোরেজ ফিভারে হ্যামোরেজ হবে এরকম কথা না। যেমন কোনো রোগী যদি প্ল্যাটেলেট কাউন্ট 1 লাখের নিচে নামে বা 100,000-এর নিচে নামে তাহলে আমরা তাকে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার এসে লেভেল করব। অথবা কোনো রোগী যদি ডেঙ্গুর কারণে লাংসে যদি কিছু পানি জমা হয় অথবা আমরা দেখা যায় পেটে পানি চলে আসে, এটাকেও আমরা ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার হিসাবে লেভেল করব। ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার মানে সকল পেশেন্টকে হাসপাতালে ভর্তি হওয়া লাগবে এবং ক্লোজ মনিটর করা লাগবে, নাহলে এখান থেকে সিভিয়ার ডেঙ্গু হইয়া এমনকি রোগীর মৃত্যুর কারণ হইতে পারে। এই বছর দেখা যায় সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গেছে বাংলাদেশে। গত 24 বছর ধরে বাংলাদেশে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে 2000 সাল থেকে, কিন্তু এই বছরে ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা এই 25শে ডিসেম্বর পর্যন্ত দেখা যায় 3,20,500 রোগীর আক্রান্ত হয়েছে। সুতরাং এটাকে বিশাল সংখ্যক রোগী, গত 20 বছরে সব রোগীর যোগ করলে মনে হয় এতগুলি রেকর্ড। এবং এই বছরের মৃত্যুর হার কিন্তু সবচেয়ে বেশি, 1698 জন রোগী, প্রায় 1700 মতো রোগী মারা গেছেন। সুতরাং আক্রান্ত যত বেশি হবে মৃত্যুর সংখ্যা তত বেশি হবে, এটা আমাদের সরকারি হিসাব মতে। আরেকটা জিনিস দেখা যায়, যদিও ডেঙ্গুর মর্টালিটি রেট কম 0.5%, কিন্তু তারপরেও একটা তো মৃত্যু তো আমরা কারো কাম্য নয়। যে ফ্যামিলিতে একটা লোক মারা যায় সেই ফ্যামিলি বুঝতে পারে তার কতটুকু লস হয়ে গেছে বা কতটুকু তারা এফেক্টেড। প্ল্যাটেলেট কাউন্ট মানে এই জিনিসটা শুনতে শুনতে আমাদের সাধারণ জনগণ মনে হয় ডেঙ্গু বিশেষজ্ঞই হয়ে গেছে। দেখা যায় আমি প্রায় শুনি আত্মীয়স্বজন কারো ডেঙ্গু হলেই এই প্ল্যাটেলেট কাউন্ট নিয়ে একটা প্যানিক, যে প্ল্যাটেলেট দিতে হবে, ওনারাই ডায়াগনোসিস করে ফেলেন। আপনি যদি একটু বলেন যে কোন মুহূর্তে লাগে বা কখন। আসলে প্ল্যাটেলেট একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ এটা আমরা ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারের ক্লাসিফিকেশনের জন্য ইউজ করে থাকি। কিন্তু এটার আরেকটা সমস্যা আছে, এই প্ল্যাটেলেট বা অনুচক্রিকা আমরা যেটা বলি, সেটা আমাদের শরীরে যখন কোনো জায়গায় ইনজুরি হয়, আঘাত হয়, তখন এটার সাথে সাথে প্রায় প্ল্যাটেলেটে এটা বন্ধ করে দেয়। সুতরাং ব্লিডিংটা প্রিভেনশনের জন্য প্রাইমারি হিসাবে আমাদের প্ল্যাটেলেট খুবই প্রয়োজন, পাশাপাশি কোয়াগুলেন্ট যেগুলি আছে। তো যখন প্ল্যাটেলেট একটা নির্দিষ্ট মাত্রা, যেমন আমাদের শরীরে প্ল্যাটেলেটের পরিমাণ যদি আমরা বলি, একটা সুস্থ মানুষের 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ থাকে, কিন্তু যখন 1 লক্ষ নিচে নেমে যায় তখন আমরা এটা বলি ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। ইভেন অনেক কমে যেতে পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে বলতে পারে, আমি 5,000-6,000 প্ল্যাটেলেট কাউন্ট অনলি দেখা গেছে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে এত কম নামার পর বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল।
পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare. Affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. কিন্তু ব্লিডিং হয় না। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই প্লেটলেট কমাটা কিন্তু মাত্র 48 ঘন্টার জন্য, মাত্র 48 ঘন্টা। যখন জ্বরটা কমে যায়, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারে প্রথম 5-7 দিন জ্বর থেকে, জ্বর কমার পর থেকে কিন্তু প্লেটলেট কাউন্ট কমা শুরু হয় এবং এটা 48 ঘন্টা পর্যন্ত কমে, এরপরে কিন্তু এটা আবার নিজে নিজে স্বাভাবিক হয়ে যায়। সুতরাং এই 48 ঘন্টা আমাদের প্লেটলেট কমে যাওয়াটা ব্লিডিং না হলেও আমরা কিন্তু সতর্ক থাকতে হবে, কিন্তু আসলে প্লেটলেট চিকিৎসার কোনো এখানে প্রয়োজন নাই। একমাত্র ব্লিডিং যদি হয়, প্লেটলেট কাউন্ট 10,000-এর নিচে নামে, তখনই আমরা শুধু প্লেটলেট দিতে পারি। এইভাবে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে আসলে এই 99% ক্ষেত্রে কোনো ধরনের প্লেটলেট দরকার হয় না। আমরা ইভেন কি রক্ত দরকার, আমার ব্যক্তিগত আমি গত 20 বছর ধরে ডেঙ্গু রোগের চিকিৎসা করি, কিন্তু হয়তো হাতে গোনা 5-7টা কেসের বেশি দেওয়া লাগে নাই। সুতরাং এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছু নাই। আগে এক সময় এটা নিয়ে সবাই চিন্তিত ছিল, সবাই প্লেটলেট কাউন্ট করে, এবং কিন্তু এটা 48 ঘন্টা যদি আমরা সঠিকভাবে চিকিৎসা দিই, আসলে ডেঙ্গু জ্বরের চিকিৎসা কি, ডেঙ্গু জ্বরের কোনো ওষুধ নাই, কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নাই। ডেঙ্গু জ্বরের চিকিৎসা হলো সিমটোমেটিক। যেমন প্রধান সমস্যা হয় ডেঙ্গু জ্বরে রোগীর ব্লাড প্রেশার কমে যায়, রোগীর শক বলি আমরা। এই মানুষের শরীরে ব্লাড ভলিউম যেটা থাকে, ওখান থেকে জলীয় অংশটা আউট অফ ব্লাড ভেসেল চলে গিয়ে জমা হয় আমাদের ফুসফুসে। ব্লাডের যে অংশ, ব্লাডের রক্তনালীতে থাকার কথা, সেখানে না থেকে আমাদের অন্য টিস্যুতে চলে যায়, প্রেশারটা ফল করে যায়। তো এই প্রেশারটা যদি ফল করে, তাহলে আমরা ইফেক্টিভ যে হার্টের ফাংশন, কিডনি ফাংশন, এগুলি ঠিকমতো সার্কুলেশন হয় না, ব্রেইনে সার্কুলেশন হয় না, তখনই রুগী আমরা এটাকে বলে শক। এই শকের চিকিৎসা হলো আসলে স্যালাইন দেওয়া। এবং এখানে একটা জিনিস, আমার স্যালাইনের ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে কিন্তু নর্মাল স্যালাইন বা ডেক্সট্রোজ স্যালাইন, কোনো সময় ওয়াটার দেওয়া যাবে না। এবং আমরা যখন ডেঙ্গু জ্বরে প্রথম দিকে আক্রান্ত হই, আমরা এই জন্য মুখে স্যালাইন খেতে বলি, ডাব ওয়াটার খেতে বলি, ফলের রস খেতে বলি, বেশি বেশি পানি খেতে বলি, যাতে শরীরে ডিহাইড্রেশন বা জলীয় অংশটা আমাদের শরীরে কমতি না হয়, বা ওখানে হাইড্রেশন ভালো থাকে, ওর সার্কুলেশনটা ভালো থাকে। এটাই হলো আসলে ডেঙ্গু রোগের চিকিৎসা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে। এই জন্য একটা রোগী প্লেটলেট দিলে বা কিছু হয় না, দেখা যায় এটা এমনি নিজে নিজে ভালো হয়ে যাচ্ছে, বরং এগুলি এক্সট্রা কিছু করতে গেলে দেখা যায় অনেক সময় রিয়েকশনও হয়। আর প্লেটলেট জোগাড় করাও একটা কঠিন বিষয়, 4-5 জন অ্যাটেন্ডেন্স থেকে নিয়ে একটা 1 ইউনিট প্লেটলেট তৈরি করা হয়। সুতরাং অত ঝামেলার মধ্যে যাওয়া দরকার হয় না, এবং যেহেতু ব্লিডিং হয় না, সুতরাং আমরা প্লেটলেট নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। স্যার, এই প্রসঙ্গে একটু বলি, আপনারা তো আসলে আমাদের যখন খুব প্রাদুর্ভাব হয় তখন হসপিটালেও জায়গা হয় না, অনেক পেশেন্টকে তো আপনাদেরকে বাসায় ট্রিটমেন্ট দিয়ে বাসায় রেস্টে রাখতে হয়। তো সেক্ষেত্রে কি কি সতর্কতা তারা, বা কি কি লক্ষণ একটা বাসায়, মানে কখন তারা হসপিটালে যাবে বা বুঝবে যে খারাপ হয়ে যাচ্ছে পেশেন্ট? আপনি ঠিকই বলেছেন। আসলে সব ডেঙ্গু রোগী যদি আমরা হাসপাতালে ভর্তি করে দিই, তাহলে অন্য কোনো রোগী ভর্তি হওয়ার জায়গা থাকবে না। সুতরাং এই জন্য আমাদেরকে আগে
ক্যাটাগরাইজ করতে হবে কোনটা ডেঙ্গি ফিভার, কোনটা ডেঙ্গি হেমোরেজিক ফিভার, ডেঙ্গি সিভিয়ার ডেঙ্গি। যেমন সিভিয়ার ডেঙ্গি যার ব্লিডিং হচ্ছে, যে শকে চলে গেছে, তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, বাসায় কোনো অবস্থাতে চিকিৎসা করা যাবে না। সেকেন্ড হলো ডেঙ্গু হেমোরেজিক ফিভারকেও আমরা ভর্তি করাবো হাসপাতালে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি দেখবেন 100 জন মানুষের যদি ডেঙ্গু হয় 90% থাকে ডেঙ্গু ফিভার আর অ্যাসিমটোমেটিক, শুধু 10% পপুলেশনে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়, সেই তুলনায় সংখ্যা অনেক কম। তারপরে অনেক সময় ডেঙ্গির এপিডেমিক যখন হয় তখন আমরা হসপিটালে আলাদা সেপারেট একটা ইউনিট বা খোলা হয়, ইমার্জেন্সি একটা সার্ভিস দেওয়ার জন্য। কোভিডের সময় আমরা যেরকম, যেহেতু অনেক সংখ্যা বেড়ে যায়, আলাদাভাবে একটা ওয়ার্ড বা একটা ইউনিট খোলা হয়। আর পাশাপাশি হলো আমরা রুগীকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা রুগীকে কোনো ধরনের যদি ওয়ার্নিং সাইন, আমি আগেই বলেছি, কোনো ধরনের সিভিয়ার ভমিটিং যদি না থাকে, পেটে ব্যথা না থাকে, জন্ডিস বা লিভার ফাংশন অ্যাবনর্মালিটি না থাকে, কোমরবিডিটি না থাকে, শ্বাসকষ্ট না থাকে, তাহলে এই সমস্ত রুগীকে আমরা বলি যে আপনারা অবশ্যই বাসায় বসেন, বাসায় রেস্ট নেন, প্যারাসিটামল খাবেন জ্বর থাকলে, গায়ে ব্যথা থাকলে, আর শুধু বেশি বেশি স্যালাইন ওয়াটার বা ডাব ওয়াটার বা নর্মাল পানি এগুলি খাবেন, রেস্টে থাকবেন। কিন্তু যখন এই ধরনের কোনো লক্ষণ দেখা যাবে, অথবা আপনার জ্বর কমে গেছে, আপনি খুবই দুর্বল লাগতেছে, উইক ফিল করতেছেন, আপনার ভাটাইগো বা মাথা ঘুরাচ্ছে, তখন কিন্তু আপনার হয়তো প্রেশার লো হয়ে গেছে, আপনি সাথে সাথে নিকটস্থ ডক্টর বা হাসপাতালে যোগাযোগ করবেন। রোগীর যে মৃত্যু হয়, কিছুটা আপনি বলেছেন যে শকের কারণে হচ্ছে, আর কি কি কারণে হতে পারে এই ধরনের রোগীর মৃত্যু? বিভিন্ন মৃত্যু, যে সমস্ত আমাদের ডেথ রিভিউ বলি আমরা, দেখা গেছে এগুলি কেন রুগীটা মারা গেল। যদিও ডেঙ্গুর মর্টালিটি রেট খুবই কম, এটা আমাদের দেশে গত এই বছরের স্টাডি অনুসারে দেখা যাচ্ছে 0.5%, মানে 1%ও কম। কিন্তু এটা হওয়ার পিছনে কিন্তু আমাদের কিছু কারণ রয়ে গেছে। একটা হলো, একটা মানুষের যদি বারবার ডেঙ্গি হয়, যেহেতু 4 ধরনের ভাইরাস থাকে, 4 ধরনের সর্বোচ্চ 4 বার পর্যন্ত একটা মানুষের ডেঙ্গি হতে পারে। প্রথমবার টাইপ 1 দিয়ে হয়, ওইটা দিয়ে আর হবে না, কিন্তু টাইপ 2 দিয়ে হতে পারে, টাইপ 3 দিয়ে হতে পারে, টাইপ 4 দিয়ে হতে পারে। এই জন্য এটা একটা কারণ, যদি বারবার ডেঙ্গি হয়। প্রথমবার এখানে একটু প্রশ্ন করি, আপনি টাইপ 1 এর যেটা অ্যান্টিজেন পরীক্ষার কথা বললেন, বাকি টাইপগুলো কি আমাদের এখানে না? আমরা যে NS1, এটা হলো আসলে ডেঙ্গির একটা স্ট্রাকচারাল অ্যান্টিজেন, এটা সব টাইপের মধ্যে আছে। আর টাইপটা ভেরিয়েশন যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের পিসিআর পদ্ধতিতে এগুলি করা যায়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এটা হয় আমাদের রিসার্চ পারপাস হয়, বা কোন টাইপের ডেঙ্গু এবার আমাদের দেশে এপিডেমিওলজি করলো বা লোকজন এফেক্টেড হলো, এটা দেখার জন্য করা হয়। আর অনেক সময় এই টাইপগুলির উপরে নির্ভর করে রোগীর সিভিয়ারিটি দেখা, মানে এই পরীক্ষাগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না, কিছু নির্দিষ্ট পিসিআর আমাদের করার দরকার হয় চিকিৎসার জন্য, এটা রিসার্চ পারপাসে এবং রোগীর সিভিয়ারিটি এবং অন্যান্য কারণগুলি দেখার জন্য করা হয়। তবে NS1 ডেঙ্গি এখন সব জায়গায় অ্যাভেলেবেল। এটা একটা সিম্পল টেস্ট, আপনি যে কোনো উপজেলা লেভেলেও করা যাবে, এটা ইজি করা যাবে, যে কোনো ল্যাবে করা যাবে। আরেকটা বিষয় হলো মৃত্যুর আরেকটা কারণ হলো অসচেতনতা। মনে করেন আপনার ডেঙ্গু হয়েছে, আপনি 5 দিন পার হয়ে গেছেন, আপনার জ্বর কমে গেছে। আমাদের একটা কমন যেটা আমরা দেখি, একটা রোগীর জ্বর হলো, ও টাইফয়েড হোক, ম্যালেরিয়া হোক, জ্বর যখন ভালো হয়ে যায়, আমরা চিকিৎসকরা সন্তুষ্ট থাকি, রোগীরাও ভালো ফিল করেন, আমি ভালো হয়ে গেছি। কিন্তু ডেঙ্গু জ্বরের এটাই পিকুলারিটি, ডেঙ্গু জ্বর কিন্তু জ্বর কমার পরে রোগীর কমপ্লিকেশন শুরু হয়। জ্বর কমার পরে সতর্কতা বেশি দরকার, বেশি থাকতে হবে। এই জন্য অনেক রোগী দেখা যায় হসপিটালে জ্বর কমার, হসপিটাল থেকে চলে গেছে, কিন্তু ওই সময় সে কমপ্লিকেশন হয়। এই জন্য এটা হলো ডেঙ্গু জ্বরের একটা। একটু আগে আপনি বলছিলেন জ্বর কমার পরে প্ল্যাটলেট কমে এবং কমপ্লিকেশনগুলো দেখা যায়। 48 ঘন্টা, নেক্সট 48 ঘন্টা আপনাকে খুবই সতর্ক থাকতে। ডেঙ্গুর কি কোনো টিকা কি আছে কিনা এখনো পর্যন্ত? অবশ্যই ডেঙ্গু জ্বরের টিকা আছে। এটা এখন ওয়ার্ল্ডের বিভিন্ন 15টার মতো দেশে ডেঙ্গু ভ্যাকসিনেশন চলতেছে। আমাদের এশিয়ান কান্ট্রি যেমন ইন্দোনেশিয়াতে ড্যানভ্যাক্সিয়া নামে একটা ডেঙ্গি, এটা অলরেডি ওরা ওখানে ওদের দেশে এটা অ্যাপ্লাই করছে। কিন্তু ওইটা দেওয়ার ক্ষেত্রে 3টা ডোজ দিতে হয়, প্রথম দিন একটা,
6 মাস পরে একটা, 12 মাস পরে, 1 বছর পরে একটা, 3টা ভ্যাকসিন দেওয়া লাগে। এটা রিকমেন্ডেশনটা হলো 9 বছর থেকে 45 বছর বয়সে, কারণ আমাদের ডেঙ্গু জ্বরের ইনসিডেন্সটা কিন্তু আন্ডার 15 চিলড্রেনের বেশি হয়। স্যার এইটা একটা প্রশ্ন ছিল আমার, যে আপনারা তো রেগুলার রোগীগুলো পান, এরকম কোনো ডাটাবেস আছে কিনা, কাদের বেশি হচ্ছে? ইয়াংদের বেশি হয় এবং আন্ডার 15 চিলড্রেনের বেশি হয়, অন্যান্য কান্ট্রিতে এরকম। তবে বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে এখন এটা কোমরবিডিটির উপর নির্ভর করে অথবা ইমিউন স্ট্যাটাস। এটা এক কথায় বলা যাবে না। ডেঙ্গু জ্বর রিস্ক ফ্যাক্টর অনেকগুলি ব্যাপার আছে, বডির ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম। তার যদি দেখা যায় একটা রোগী অ্যাস্টেরয়েড খাচ্ছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা, অথবা সে কোনো ক্যান্সারের চিকিৎসা নিচ্ছে, তাহলে তার ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শুধু ডেঙ্গু জ্বর, যে আমাদের দেশের অর্ধেকই তো নারী জনগোষ্ঠী, 50%। তো যেটা আমরা বলি সবসময় যে নারীদের একটা বিশেষ অংশ, প্রেগনেন্সি একটা বিশেষ সময়। তো প্রেগনেন্সিতে যদি কোনো ডেঙ্গু হয় কিংবা এ ধরনের আক্রান্ত পেশেন্টের ক্ষেত্রে আপনারা কি সাজেস্ট করবেন? ডেঙ্গু জ্বর যদি আমাদের প্রেগনেন্ট লেডিদেরকে আক্রমণ করে বা আক্রান্ত হয়, তখন আমরা কিন্তু অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য উপযোগ্য থাকে। কারণ কম্প্রোমাইজ, কারণ দেখা যায় ডেঙ্গু জ্বরের প্রেগনেন্সি কিছু আমাদের ব্লাডের পরিবর্তন হয়। যেমন প্রেগনেন্সি দেখা যায় আমাদের রক্তশূন্যতা দেখা যায়, পিসিবি কমে যায়, কিন্তু আমাদের দেখা যায় ব্লাড কাউন্ট একটু উপরের দিকে থাকে। ডেঙ্গুতে আবার ব্লাড কাউন্ট কমে যায়। এই জন্য অনেকগুলি কনফিউশন আরাইজ করতে পারে রিপোর্টিংয়ের ক্ষেত্রে। তাছাড়া রিস্ক ফ্যাক্টর একটা বেশি, কারণ বাচ্চা এবং মা দুজনের সতর্ক করতে হবে। এবং অনেক সময় দেখা যায় এদের সিজার করা লাগে, তখন আমাদেরকে সতর্ক। এই জন্য প্রেগনেন্সি হলে আমরা, ডেঙ্গু জ্বর হলে, প্রেগনেন্সি থাকলে আমরা হাসপাতালে ভর্তির জন্য উপদেশ। অনেক ধন্যবাদ স্যার আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। শুধু দর্শক, আমরা অনেক কিছু জানলাম আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে। স্পেশালি প্রতিরোধের যে উপায়টা আছে আমাদের হাতে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে ব্যক্তিগত সচেতনতা। ব্যক্তিগত সচেতনতার উপরে আসলে কিছু নেই। অবশ্যই আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আমাদের স্যার বললেন যেটা সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে এইটা প্রচারণা চালিয়ে সেটা আরও বিস্তারিত করতে পারি, কিন্তু শুরুটা করতে হবে ব্যক্তিগত সচেতনতার উপরে, কারণ এটার উপরে নির্ভর করছে আপনার আমার জীবন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেকজনের জীবন। তো সুতরাং আমরা তো কাউকে আর হারাতে চাই না। আর আপনাদের সকলকেই ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। এতক্ষণে নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানলেন ডেঙ্গু জ্বর সম্পর্কে। ধন্যবাদ সকলকে। থাকুন এটিএন বাংলার সাথে, থাকুন ডক্টর স্টেশনের সাথে।